নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকের ভিডিও শুরুতেই আমি গতকাল রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির কার্যকর্তাদের নিয়ে যে মিটিং ছিল, সেই মিটিংয়ে অমিত শাহর একটা ছোট্ট বক্তব্য আপনাদের শোনাবো। যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে মিটিং এর শুরুতে যে উনি যে সম্বোধন করেছেন, সেই সম্বোধন নিয়ে আপনারা একটু শুনুন। मंच पर उपस्थित पश्चिम बंगाल भारतीय जनता पार्टी के सम्माननीय अध्यक्ष श्रीमान सुकांतो मजमूदार जी, मेरे मित्र और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता শুভেন্দু অধিকারী জি। আপনারা শুনলেন যে শুভেন্দু অধিকারীকে অমিত শাহ কি বললেন। তিনি বললেন যে বিরোধী দলনেতা তিনি বিধানসভায় দাঁড়ালেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে কাঁপেন। তো এই মিটিংটাতে যেটা হয়েছে, যে আপনারা জানেন যে এই মিটিংটাতে দিলীপ ঘোষকে ডাকা হয়নি, এটা আপনারা জানতেন। তো দিলীপ ঘোষ যথারীতি হচ্ছে জামাই ষষ্ঠীর দিন রবিবার তার শ্বশুর শাশুড়ি নেই, তিনি নিজেই জানিয়েছেন, তা তিনি মামা শ্বশুরের বাড়িতে গিয়েছিলেন। তিনি বলেছেন জামাই ষষ্ঠী নয়, ওটা হচ্ছে একটা গেট টুগেদারের মতো, সেখানে গিয়েছিলেন। তো যথারীতি মিডিয়ার লোকজন দিলীপ ঘোষকে ধাওয়া করে সেখানেও পৌঁছেছিলেন। তো সেখানে এই মিটিং নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন যে তিনি কি বলে যে কোনো কথা তিনি বলতে চাননি, কিন্তু তার স্ত্রী রিঙ্কু মজুমদার তিনি বলেছিলেন যে এটা প্রোটোকলে নেই, সেই কারণে হয়তো ওনাকে ডাকা হয়নি। তাছাড়া উনি কোনো সাংগঠনিক পদে নেই, সেই জন্য তাকে হয়তো ডাকা হয়নি, এবং যারা মিটিং করেছেন, যারা অর্গানাইজ করেছেন, তারাই এটা বলতে পারবেন কেন ডাকা হয়নি এই বিষয় নিয়ে। তা দিলীপ যে রবিবার দিন কোনো মন্তব্য না করলো, সোমবার দিন তিনি মিডিয়ার সামনে বলেছেন যে আমাকে ডাকা হয়নি তাই যাইনি, এরকম যারা মিটিং যারা অর্গানাইজ করেছে তারাই ঠিক করেছে কাকে ডাকা হবে না হবে। তিনি এরকম বলেছেন যে আমার মতো আরো দু একজন প্রাক্তন রাজ্য সভাপতি, তাদেরকেও ডাকা হয়নি। তো এই বলে দিলীপ তার প্রতিক্রিয়া সেরেছিলেন। তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে ওই মিটিং এ অমিত শাহের হচ্ছে শুভেন্দু অধিকারীকে তোল্লা দেওয়া, এবং তার পাশাপাশি দিলীপ ঘোষের শিবিরের লোকজন, দিলীপ ঘোষ খুবই হচ্ছে নির্লিপ্ত, তাকে মিটিং এ ডাকা হয়নি, তিনি যাননি, কিন্তু দিলীপের শিবিরের লোকরা কিন্তু নেমে পড়েছে কাদা ছোড়াছুড়িতে। এবং হচ্ছে বিষয়টা হলো যে লক্ষ্যটা কিন্তু শুভেন্দু অধিকারী, কারণ আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন তৃণমূলে ইফতার টিফতারে তখন তিনি গিয়েছিলেন, কোনো সময় ঈদের দিন কোনো হচ্ছে নেতার বাড়িতে তিনি গিয়েছিলেন, খাওয়া দাওয়া করেছিলেন। সেই নিয়ে তৃণমূলের লোকজন এখনো কটাক্ষ করেন, এবং সমাজ মাধ্যমে মাঝে মধ্যেই হচ্ছে শুভেন্দু অধিকারীর ওইসব ওই মাথায় রুমাল দিয়ে ওই ফেস টুপির মতো করে পড়ার সেই সব ছবি। পশ্চিম মেদিনীপুরে তৃণমূল নেতারা এও অভিযোগ করেন যে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের নেতা শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে শুভেন্দু ঈদের দিন গোমাংস খেয়েছেন। তো এই নিয়ে তারা পোস্ট করেন, শুভেন্দুর এই সমস্ত ছবি, ইফতারে যাওয়ার ছবি, এসব পোস্ট করে থাকেন। কিন্তু এবার যেটা হলো সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ চুপচাপ নির্লিপ্ত, কিন্তু দিলীপের শিবির, আমি এই কারণেই বলছি যে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, আমি একটা ফেসবুক পোস্টের কথা বলছি, যেটা আজকে সোমবার দিন, এটা জানা যে বেঙ্গল রাইজিং নামে সেই ফেসবুক যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টে একটি পোস্ট করা হয়েছে শুভেন্দু অধিকারীকে নিয়ে, এবং বিজেপি দলের মধ্যে এটা কথিত যে বেঙ্গল রাইজিং হচ্ছে দিলীপ ঘোষের অনুগামীদেরই হচ্ছে এই ফেসবুক, এবং সেখানে বিভিন্ন সময় তৃণমূলের বিরুদ্ধে পোস্ট করা হয়ে থাকে, তৃণমূলের বিভিন্ন বিষয় নিয়ে, রাজ্য অরাজকতা, অমুক তমুক, হ্যান ত্যান, হিন্দুরা মার খাচ্ছে, অমুক করছে তমুক করছে, আর চাই না তৃণমূল, এসব দিয়ে টিয়ে সারা বছর ধরে সেখানে পোস্ট হয়। কিন্তু রিসেন্ট হচ্ছে তারা দু একটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পোস্ট করেছেন, নাম না করে অবশ্য কিছু কিছু জায়গায়। সেখানে লিখেছেন যে তারা করেছিলেন যে কাঁথি থেকে কালীঘাট এক্সপ্রেস 21শে জুলাই সেটা নাকি উদ্বোধন হবে, এইসব তারা পোস্ট করেছেন। তা সোমবার দিন বেঙ্গল রাইজিং এর পোস্টটা খুব অদ্ভুত। তারা, আমি পোস্টটা আপনাদের একটু পড়ে দিচ্ছি এবং ছবিটা দেখুন, যে পোস্টটাতে হচ্ছে তারা বলছে 2019-এ, এটা শুভেন্দু অধিকারী 2019 সালে ওটা উল্লেখ করেছেন তারা, শুভেন্দু অধিকারী সেই পোস্টটাকে তারা রিপোস্ট করেছেন, এবং 2 জুন 2019 সালে শুভেন্দু অধিকারীর পোস্টে সেই ছবিটা তারা দিয়েছেন। এবং সেখানে ইফতার মাহফিল 19 স্টার ভিলেজ রিসোর্ট, এটা সম্ভবত তমলুকে।
তো সেখানে শুভেন্দু উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করছেন এবং মাথায় সেই রুমাল জড়ানো যেটা থাকে, এবং সেই ছবিটা দিয়ে তারা এই পোস্টটা করেছেন এবং লিখেছেন বেঙ্গল রাইজিং এ যে 2019-এ যখন বিজেপির পশ্চিমবঙ্গে উত্থান হচ্ছিল তখন এই মহাশয় ইফতারে ব্যস্ত ছিলেন আর বিজেপি কার্যকর্তাদের উপর আক্রমণ করেছিল। এখন সে হঠাৎ বিজেপিতে এসে মহা সনাতনী ব্র্যাকেটে নট হিন্দু, আমাদের পূর্বপুরুষরা বলেছেন নতুন নতুন বেশি কয় আল্লাহ আল্লাহ। তো এই পোস্টটা এই দিলীপের অনুগামীরা এই বেঙ্গল রাইজিং নামে এইটাতে করেছেন বলেই জানা যাচ্ছে। তো লক্ষ্যটা হচ্ছে সেই শুভেন্দু অধিকারী এবং অমিত শাহের তোল্লা দেওয়ার পরের দিনই এইটা হলো। তো এখন পরিষ্কার যে বিজেপিতে কাদা ছোড়াছড়িটা এবার শুরু হয়েছে, কারণ দিলীপ অনুগামীরা কিছুতেই সেটা মেনে নিতে পারছেন। আপনারা জানেন যে এই লড়াইটা অনেক দিনের, এটা দিলীপের সঙ্গে শুভেন্দুর লড়াইটা আজকের নয়। আর বিশেষ করে গত লোকসভা ভোটে দিলীপের আসন পরিবর্তনের পর এবং মেদিনীপুর আসনে অগ্নিমিত্রা পাল দাঁড়ানোর পরে এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে বিজেপি যারা বিজেপি তারা এবং দিলীপের অনুগামী তারা কিন্তু তাদের আর বুঝতে পারছি না যে খেলা কি হয়েছে বা কারা সেই খেলা খেলেছিল দিলীপ ঘোষকে মেদিনীপুর আসন থেকে সরানোর জন্য, এবং দিলীপ ঘোষের হারের পর তারা আরো বেশি ক্ষুব্ধ। এখন দিলীপ ঘোষকে হচ্ছে দীঘার মন্দির উদ্বোধনে যাওয়ার পরে তাকে দল বয়কট করেছে এবং হচ্ছে কার্যত একঘরে করে দিয়েছে। নরেন্দ্র মোদীর মিটিং এ তাকে ডাকা হয়নি, কলকাতাতে অমিত শাহর মিটিং এ তাকে ডাকা হয়নি। কিন্তু দিলীপের অনুগামীরা কিন্তু এখনো বেশ সক্রিয় এবং বোঝা যাচ্ছে যে তারা কিন্তু ছেড়ে কথা বলবেন না শুভেন্দু অধিকারীকে। এবং আমি আপনাদের পরিষ্কার বলছি যে এটা আমার কোনো বক্তব্য নয়, এটা কোনো তৃণমূল কংগ্রেসের যারা শুভেন্দুকে মাঝে মধ্যেই হচ্ছে একসময় ইফতারে যেত, অমুক করতো, ইয়েতে গিয়ে গোমাংস খেতে, সব বক্তব্য না। বিজেপিরই সমর্থন আপনারা দেখবেন, বেঙ্গল রাইজিংটা দেখবেন যে হচ্ছে বিজেপির পক্ষেই তারা কথা বলে এবং বিভিন্ন সময় তৃণমূলের সমালোচনা সমস্ত পোস্টেই, এবং দীর্ঘদিন ধরে তাদের এটা চলছে। সেই বেঙ্গল রাইজিং এ এই পোস্টটা করেছে। কিছুদিন আগে আরেকটা পোস্ট করা হয়েছিল দিলীপের সপক্ষে। যাই হোক, তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই কাদা ছোড়াছড়ি শুরু হয়েছে, তারা ছেড়ে কথা বলবেন এটা বোঝা যাচ্ছে। এটা সুকান্ত মজুমদারের শিবিরও বুঝতে পারছে যে দিলীপকে কোণঠাসা করার পরে এবং শুভেন্দুকে তোল্লা দেওয়ার পরে দিলীপের লোকজন যারা আছে আদি বিজেপি তারা কিন্তু এবার বিভিন্ন সময় হচ্ছে এটা ছবল মারার তারা চেষ্টা করবেন। এবং তারা সত্যি করে ক্ষুব্ধ, কারণ তারা দিলীপ ঘোষের সময় বা তার দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তখন তারা বিভিন্ন পদে টদে ছিলেন, এখনো তারা অনেক আছে দলে। এবং সুকান্ত মজুমদার খুব ভালোই জানেন যে দিলীপকে ঘরে ঢুকিয়ে দিল, দিলীপের লোকজন কিন্তু এখনো দলে রয়েছে এবং আদি বিজেপির লোকজন হচ্ছে। সুকান্তর আশঙ্কা অন্য জায়গাতে। একটা আশঙ্কা যে অমিত শাহ যে সিগন্যালটা দিয়ে গেল, অমিত শাহ যে শুভেন্দুকে তোল্লাই দিল, আলটিমেটলি কি শুভেন্দুই মানে মুখ্যমন্ত্রীর মুখ হবে? যদিও সুকান্ত শিবিরের কিছু কিছু লোকের বক্তব্য তা নয়, কারণ হচ্ছে বিজেপি এইভাবে করে না। বিজেপি হচ্ছে তারা একটা কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেয়, কোন রাজ্যে যদি তারা সংখ্যাগরিষ্ঠতা পায় কে মুখ্যমন্ত্রী হবে বা কিছু, সেগুলো দূরে ছেড়ে দিন। কারণ সুকান্ত মজুমদার বা অনেকেই বিজেপি নেতারা বিশ্বাস করেন না যে 26-এ ক্ষমতা আসবেন, অমিত শাহরা এসে পাম্প দেবে, পাম্প দিয়ে গ্যাস ট্যাস দিয়ে হচ্ছে দলকে নামানোর চেষ্টা করেন। অমিত শাহরা এই রাজ্যের সংগঠনের হাল হকিকত জানেন কি অবস্থায় চলছে। তো যাই হোক, এখন সুকান্ত মজুমদারের সমস্যাটা হচ্ছে যে তিনি বুঝতে পারছেন যে দিলীপ ঘোষ বিজেপি ছাড়বেন না, বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে চলে গেলে লেটা চুকে যেত, কারণ তার সঙ্গে কোনো সম্পর্ক রাখার বিষয় নেই। কিন্তু দিলীপ ঘোষ ছাড়বেন না, তিনি যেরকম বাড়িতে তাকে বসিয়ে রাখেন তিনি থাকবেন, কিন্তু তার অনুগামীরাও দলে সক্রিয় থাকবে এবং তাদেরকে শেষ পর্যন্ত সামনের বিধানসভা ভোটে নামানো যাবে কিনা সেই নিয়ে একটা সংশয় আছে। কারণ সুকান্ত হয়তো বুঝতে পারছেন যে নতুন করে সভাপতি হতে এ রাজ্যে দেওয়া হবে না, তাকেই হয়তো রেখে দেওয়া হবে। তো সেই রাজ্য সভাপতির দায় এসে পড়ে, যেমন গত লোকসভা ভোটে যখন বিজেপি 6টা আসন হারিয়েছে, আলটিমেটলি দায়টা সভাপতির ঘাড়ে এসে পড়ে। কারণ শুভেন্দু অধিকারী সবকিছুই করবেন, প্রার্থী কে হবেন না হবে সেই নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তদবির করার পর ভোটের রেজাল্ট খারাপ হলে তখন বললো আমি তো কোনো সাংগঠনিক দায়িত্বে ছিলাম না, সুতরাং আমার ওটা ব্যাপার নয়, কার জন্য হয়েছে এটা কার দায়, উনি দায় নেবেন না। কারণ উনি বলবেন আমি তো বিরোধী দল নেতা, আমার তো বিধানসভায় আমার কাজ, যেটা যারা সংগঠন দেখেন মানে রাজ্য সভাপতি বা আদার্স যারা আছে ওটা দায় তাদের, কারণ ভোটের ফল খারাপ হলে দায় তাদের, ওখানে ফল খারাপের দায় নেবে না। কিন্তু প্রার্থীকে হবে সেখানে নাম গোজা কাকে কি করা এটা উনি করবেন। তো সুকান্ত মজুমদারের যে আশঙ্কা হচ্ছে যে শুভেন্দুকে তোল্লা দেওয়ার পরে দিলীপের লোকজন যারা এখনো আছেন, কারণ জানেন যে সব জেলাতেই দিলীপ ঘোষের লোকজন এখনো আছে, ঘাপটি মেরে রয়েছে, তারা সবে এই অমিত শাহর এই মিটিং এবং তাতে শুভেন্দু অধিকারী তোল্লা দেওয়ার পরের দিনই হচ্ছে শুভেন্দু অধিকারী হচ্ছে ইফতারের ছবি দিয়ে তারা পোস্ট করা শুরু করেছেন এবং এগুলো সংক্রমণের মতো ছড়া। এবং এই পোস্টটা
বেঙ্গল রাইজিং এর এই পোস্টটা হচ্ছে দিলীপ অনুগামী যারা অনেকে আছেন তারা বিভিন্ন গ্রুপে দেওয়া শুরু করেছেন এবং এই কথাটা তারা বোঝানোর চেষ্টা করেছেন যাকে তোল্লা দেওয়া হচ্ছে সে আসলে হচ্ছে তার মনোভাব হচ্ছে এইটা, এখন হিন্দু করছে সে আসলে এইরকম নয়, এরকম তারা একটু খিল্লি করার জন্য তারা এটা করেছে এবং এটা চলতে থাকবে সেটা সুকান্ত মজুমদার জানেন। এবং ওই ভয়টা যে দিলীপ ঘোষ বাড়িতে বসে গেল হচ্ছে বা তাকে প্রোগ্রাম দেওয়া না হলো, তার অনুগামীরা কিন্তু এখনো দলে রয়েছে, অনেক অনেক পদেও রয়েছে, মন্ডল সভাপতি, জেলা কমিটির সভাপতি বা জেলা কমিটির মেম্বার এরকম পদেও রয়েছে। তারা শেষমেশ কি অ্যাক্ট করবে সে নিয়ে একটা আশঙ্কা সুকান্তর মধ্যে রয়েছে। এখন জানি না শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার দলকে কতটা টেনে নিয়ে যেতে পারবেন এবং ভোট পর্যন্ত গিয়ে কি দাঁড়াবে, ভোটের ফল কি দাঁড়াবে, পরবর্তীকালে এসে অমিত শাহ মোদীজি আরো অনেক কথা টথা বলবেন, ক্ষমতায় আসার ব্যাপারে আরো স্বপ্ন টপ্ন দেখাবেন। এইসবে শেষমেশ বিজেপি দলটাকে একযোগে মাঠে নামাতে পারবেন তো, সেই চিন্তাটা বিজেপির কেন্দ্রীয় নেতাদের আছে, রাজ্যের নেতাদের রয়েছে। এখন জানি না এই কাদা ছড়াছড়িটা যে শুরু হয়েছে, কাদা ছড়াছড়িটা কতদূর চলবে, দিলীপের অনুগামীরা চট করে ছেড়ে দেবেন না, কারণ দিলীপ ঘোষ একা দিলীপ ঘোষ বাড়িতে একা বা দলে একা, কিন্তু দলে তার অনেক লোক রয়েছে, তারা হচ্ছে দিলীপের হয়ে কি অ্যাক্ট করেন এটা হচ্ছে এখন আগামী দিনে দেখার জিনিস। এবং সুকান্ত মজুমদার এটা কি করে সামাল দেন বা শুভেন্দু অধিকারী কি করে সামাল দেন সেটাই আমাদের দেখতে, আমাদের নজরদারি থাকবে। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।